আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। কেউ কেউ অধ্যাপক ইউনূসকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। দিনভর এমন বেশ কিছু শিরোনামের খবর আপনাদের চোখে পড়েছে। জিটিও সাংবাদিক মেহেদী হাসানকে নিউ ইয়র্কে বসে দেওয়া অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকারের বরাতে এসব খবর প্রকাশিত হয়েছে। তবে সেই সাক্ষাৎকারটির পুরো ভাষণে আরো চমকপ্রদ তথ্য আছে, যেগুলো শুনলে আপনার মধ্যে নতুন চিন্তার উদ্রেক হতে পারে। সেই সাক্ষাৎকারটি পুরো ভাষণ শুনতে পারবেন মেহেদী আনফিল্টার্ড নামে পডকাস্টটিতে, যার জন্য আপনাকে জিটিও সাবস্ক্রাইব করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে ছাপা হওয়া তথ্যগুলো মূলত এর প্রিভিউ ভার্সনের অনুবাদ। আমরা পুরো অডিওটি হাতে পেয়েছি। এই সাক্ষাৎকারটিতে শুধু নির্বাচন বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নয়, আরো অনেক বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মেহেদী হাসান। যেমন কতদিন ক্ষমতায় থাকবেন অধ্যাপক ইউনূস, ভারত বিরোধী মনোভাব, সেনাপ্রধান ও কিংস পার্টি এনসিপি, সংখ্যালঘু নির্যাতন, এমন অনেক বিষয়ে বেশ কাঠখোট্টা প্রশ্ন করেছেন সাংবাদিক মেহেদী হাসান। আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক ইউনূস তার জবাবে বেশ কয়েকটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য হাজির করেছেন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না তার দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো স্বীকারই করতে রাজি নন শান্তিতে নোবেল বিজয়ী। করিডোর নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ঠিক নয় দাবি করেছেন। বলেছেন, নির্বাচন সেনাপ্রধানের উদ্বেগের বিষয় নয়। বরাবরের মতো অনেক অভিযোগকে তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। তবে আমাদের বিশ্লেষণে অধ্যাপক ইউনূসের প্রায় 35 মিনিটের এই সাক্ষাৎকারে 3টি বিষয়ে তার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমত, শেখ হাসিনা ফিরতে পারেন আর তার ফেরার ক্ষেত্রে বাহ্যিক কিছু শক্তি সাহায্য করবে, এমন আতঙ্কে সব সময় চিন্তায় থাকেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। দ্বিতীয়ত, তার বহুল কাঙ্ক্ষিত এনসিপিকে নিয়ে তিনি এখন আর কথা বলতে চান না। যে দলটি গঠনের জন্য তিনি নিজেই ছাত্রদের পরামর্শ দিয়েছেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই অধ্যাপক ইউনূসের। তৃতীয়ত, অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বারবার বললেও তিনি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারি নয়, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাক্ষাৎকারের শুরুতে উপস্থাপক অধ্যাপক ইউনূসের কাছে সেই দিনটির কথা জানতে চান, যেদিন মানে গত বছরের 5ই আগস্ট, যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান। তখন অধ্যাপক ইউনূসের প্রতিক্রিয়া কেমন ছিল তা জানতে চান উপস্থাপক। জিজ্ঞেস করেন, ভয়, আশা, ধাক্কা না উত্তেজনা কোনটি তিনি অনুভব করেছিলেন। ডক্টর ইউনূস জানালেন উত্তেজনাই অনুভব করেছিলেন, কারণ তার কাছে এটি ছিল চমৎকার খবর। অধ্যাপক ইউনূস দাবি করেন এটি ছিল অপ্রত্যাশিত খবর। শেখ হাসিনার পতনের আগে কি ঘটেছিল সেসব কিছুই তিনি জানতেন না। উপস্থাপক যখন জিজ্ঞাসা করেন, আপনি একজন অরাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ, যিনি তার 80-এর কোঠায়, কেন ছাত্ররা আপনাকে এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল? সে প্রশ্নের উত্তরের এক পর্যায়ে তিনি দাবি করেন ছাত্রদের সাথে আগে তার কোনো কথোপকথন হয়নি, বরং শেখ হাসিনা চলে যাওয়ার পর 3 দিন ধরে 3 দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা ভিন্ন তথ্য পাই। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে গত 19শে সেপ্টেম্বর নাহিদ ইসলাম আদালতকে জানিয়েছিলেন, গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয়েছিল। নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, আর শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন 5ই আগস্ট। দর্শক, অধ্যাপক ইউনূস বিদেশি কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, আর সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত নিয়ে প্রশ্ন করা হয়নি এমন ঘটনা বিরল। সাংবাদিক মেহেদী হাসানও এই 3টি বিষয় প্রশ্ন করেছেন। অধ্যাপক ইউনূস মনে করেন না ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন। বলেছেন, যদি তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয়, যদি তারা স্বাধীনভাবে পছন্দ করতে পারে, তবে সম্ভবত তারা তাকে রেখে দিবে। যদি এমন কোনো আইনি বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি হয় যেটা ভারত এড়াতে পারবে না, তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে এরপরে তিনি ভারতের উদ্দেশ্যে মিসাইল ছুড়েছেন। বলেছেন, সম্ভবত ভারত আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ মহিমায় ফিরবেন।
এই প্রসঙ্গে উপস্থাপক নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের কথা তুলে ধরেন, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিং করছেন। এ প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্ন ছিল, এটি কি আপনাকে চিন্তিত করে যে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করবে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বেশ কৌশলী জবাব দেন। বলেন, আমি ঠিক এই শব্দগুলোতে বলবো না, কিন্তু এই সম্ভাবনা আছে যে কিছু বাহ্যিক শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার জন্য সমর্থন করবে। এই বাহ্যিক শক্তিগুলো নিয়ে যে তিনি ও তার সরকার সবসময় চিন্তিত থাকেন, সেটি অবশ্য অকপটে স্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে বাহ্যিক কিছু শক্তি কাজ করছে এবং সেটি নিয়ে অধ্যাপক ইউনূস ও তার সরকার চিন্তিত, এমন বক্তব্য গত 1 বছরে ডক্টর ইউনূসের কোনো সাক্ষাৎকারে পাওয়া যায়নি। শুধু শেখ হাসিনা নয়, হাসিনা আমলের উন্নয়নকেও স্বীকার করতে চান না অধ্যাপক ইউনূস। সাংবাদিক মেহেদী হাসান অন্তর্বর্তী সরকার আমলে অর্থনীতির দুরবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। জিজ্ঞেস করেন, বাংলাদেশের অর্থনীতি, অনেকে বলছেন প্রবৃদ্ধি মন্থর হচ্ছে, হাসিনার অধীনে যতটা ভালো ছিল ততটা ভালো করছে না। অধ্যাপক ইউনূস স্পষ্ট বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে হাসিনার অধীনে যে সমস্ত তথ্য পেয়েছেন তা সবই মিথ্যা, তৈরি করা। উপস্থাপক পাল্টা প্রশ্ন করেন, এজন্য আপনি বিশ্বাস করেন না যে গত 1 দশক ধরে অর্থনীতির উন্নতি হচ্ছে? অধ্যাপক ইউনূসের সরাসরি জবাব, তিনি বিশ্বাস করেন না। উপস্থাপককেও পরামর্শ দেন যেন তিনিও গ্রহণ না করেন। দর্শক, অধ্যাপক ইউনূসের কথা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মিথ্যা। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপির বাড়ার তথ্য জলজল করছে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে। শুধু বাড়েনি, ব্যাপক হারে বেড়েছিল। বাংলাদেশ 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং স্বল্পোন্নত দেশ বা LDCর তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছিল। IMF এর তথ্য অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 2023 সালে 5.78%, আর শেখ হাসিনার পতনের পর সেটি হয়ে যায় 4.2%। সাংবাদিক মেহেদী হাসান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে যৌক্তিকতা নিয়ে অধ্যাপক ইউনূসকে প্রশ্ন করেন। তিনি প্রসঙ্গক্রমে অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের সমালোচনার কথা তুলে ধরেন। দর্শক, গত মার্চে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা PTI কে দেয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করে বলেছিলেন, এই ধরনের পদক্ষেপের ফলে অন্যান্য দলগুলো আওয়ামী সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করেছে তার পুনরাবৃত্তি ঘটবে। এর জবাবে অধ্যাপক ইউনূস অমর্ত্য সেনের সমালোচনাটি ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এমনকি নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধু কার্যক্রম স্থগিত করা হয়েছে, যার অর্থ হলো দলটি কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন গত মে মাসে জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না। অথচ অধ্যাপক ইউনূস সাক্ষাৎকারে বললেন ভিন্ন কথা। দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি দল কিভাবে থাকে, এই সমীকরণ মিলছিল না উপস্থাপক মেহেদী হাসানের কাছে। তাই তিনি জিজ্ঞেস করেন, দল হিসেবে কি আওয়ামী লীগ এখনো আছে? উত্তরে অধ্যাপক ইউনূস দাবি করেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো আছে, কিন্তু আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমনকি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে দেওয়ার সম্ভাবনার কথাও জানান। বলেন, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া যেতে পারে। বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য সাংবাদিক মেহেদী হাসান জিজ্ঞেস করেন, স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে, এটা একটা সম্ভাবনা, কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণ থেকে একদল লোককে নিষিদ্ধ করা কিভাবে গণতান্ত্রিক হতে পারে? এমন প্রশ্নে অধ্যাপক ইউনূস তার আগের কূটনৈতিক ও প্যাঁচ কষা জবাব থেকে সরে এসে দায়ভার চাপান নির্বাচন কমিশনের উপর। বলেন, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তারা পার্টির সম্ভাবনা এবং বৈশিষ্ট্য দেখেছে যা পুরো নির্বাচনে ব্যাঘাত ঘটাবে। অথচ নির্বাচন কমিশন একাধিকবার বলেছে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগ। উপস্থাপকের মনে আশা ছিল দলটির যে লাখ লাখ সমর্থক বাংলাদেশে আছে সেটি নিশ্চয়ই অধ্যাপক ইউনূস অস্বীকার করবেন না, কিন্তু অধ্যাপক ইউনূস লক্ষ লক্ষ বলতে নারাজ। তবে এই প্রসঙ্গে অধ্যাপক ইউনূস যে উত্তর দিয়েছেন সেটি বোঝার সক্ষমতা কোনো ভাষাবিদেরই নেই। একবার বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে, পরক্ষণেই বলছেন তাদের কোনো সমর্থন নেই, কারণ আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কোনো আওয়াজ নেই। অথচ
গত 1 মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিদিনই শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিলের খবর। গত 1 বছরে দলটির 44,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী নেই দাবি করা অধ্যাপক ইউনূস পরক্ষণেই জানালেন আওয়ামী লীগের ভোটার থাকার কথা। বলেছেন তারা ভোটার হিসেবে ভোট দিতে পারে, তারা বৈধ ভোটার, তবে অনেক প্রতিযোগী আছে, তারা তাদের নিজেদের বেছে নেবে, শুধু লেভেল থাকবে না, যার অর্থ হলো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না। কেন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এর কারণ হিসেবে অধ্যাপক ইউনূস যুক্তি দিয়েছেন দলটি একটি রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না। সাংবাদিক মেহেদী হাসান নির্বাচন নিয়ে বেশ কিছু কড়া প্রশ্ন করেছেন। বিশেষ করে নির্বাচন এত দেরিতে হচ্ছে কেন সেই প্রশ্নে তিনি ছিলেন নাছোড়বান্দা। কিছুদিন আগে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। সে রেফারেন্স টেনে উপস্থাপকের প্রশ্ন ছিল কেন বাংলাদেশে নির্বাচন হতে 18 মাস লাগবে। দর্শক, অধ্যাপক ইউনূস এ প্রশ্নের উত্তরে যা বলেছেন তাতে বিস্ময়ের কোনো সীমা থাকে না। উপস্থাপকের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনি বলেছেন যে লোকেরা বলছে এত সময় কেন লাগছে, আবার এমন লোকও আছে যারা বলে যে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, তাই লোকেরা সব ধরনের কথাই বলছে, আপনি থাকুন, নির্বাচনের কি দরকার। অধ্যাপক ইউনূসের ভাষায় এই যে যারা তাকে 50 বছর ধরে ক্ষমতায় দেখতে চান তারা আসলে সুশাসন দেখতে চান, দুর্নীতিমুক্ত শাসন দেখতে চান। দর্শক, মবের রাজ্য হিসেবে স্বীকৃতি 1 বছরের মধ্যে পেয়ে গেছে বাংলাদেশ। আর তার সরকার একাধিক উপদেষ্টার বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতি আর অনিয়মের খবর গণমাধ্যমে বড় বড় হেডলাইন হয়েছে। আর নিয়োগকর্তাদের চাঁদাবাজের খবর এখন বেশ গা সওয়া হয়ে গেছে। অবশ্য পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, ডাকাতি ও অপহরণ বাড়ার তথ্য উপস্থাপক হাজির করলেও অধ্যাপক ইউনূস দাবি করেছেন অপরাধ নিয়ন্ত্রণে আছে। যদিও আপনি যদি পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে দেওয়া অপরাধের পরিসংখ্যান দেখেন সেখানে পাবেন ভিন্ন চিত্র। নেপালের প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস নিজের মতো করে অদ্ভুত যুক্তি দাঁড় করিয়েছেন। বলেছেন নেপালের সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার, যেটি নাকি তার ভাষায় শুধু নির্বাচনের জন্য দায়বদ্ধ, কিন্তু বাংলাদেশের সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এরশাদের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। সেই সরকার 3 মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছিল। এমনকি যে এরশাদের বিরুদ্ধে তখন এত অভিযোগ করেছিল সেই এরশাদ তখন নির্বাচনে অংশ নিয়েছিলেন। দর্শক, অধ্যাপক ইউনূসের বক্তব্যে জনমত বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের আভাস পাওয়া গেছে। তিনি বলেছেন তিনি ও তার সরকার কতদিন থাকবে সেটি কেউ নির্ধারণ করেনি। খুব পরিষ্কারভাবে বলেছেন তারা কতদিন থাকবেন সেটা তাদের সিদ্ধান্ত। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিক মেহেদী হাসান বলেন, বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জেনারেল ওয়াকার অধ্যাপক ইউনূসের সরকারের প্রস্তাবিত অনেক উদ্যোগেরও বিরোধিতা করেন, যার মধ্যে মিয়ানমারের প্রস্তাবিত নতুন মানবিক করিডোরও অন্তর্ভুক্ত ছিল। দর্শক, সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ মিটিং এর খবর বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কেবল জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারে। এ বিষয়ে অধ্যাপক ইউনূসের মত জানতে চেয়েছিলেন উপস্থাপক, তবে অধ্যাপক ইউনূস এ বিষয়ে বিতর্কে যেতে চাননি। বলেছেন